দর্শক, আমি নুধাত সাউম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠানে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশে করোনা মহামারীর ভয়ানক ছোবল আমাদের অর্থনৈতিক উন্নয়নের চাকাকে কিছুটা হলেও গতিহীন করে দিয়েছে। তারপরও সরকারের সময়োপযোগী সিদ্ধান্তে আমরা বেশ ভালো থাকতে পেরেছি। কিছু কিছু ঘটনা হয়তো আমাদের কাম্য ছিল না, তারপরও কিছু করার নেই। কিছু পেতে হলে কিছু ত্যাগ স্বীকার করতে হয়। তবে অনেক ঘটনার মধ্যে মাদক গ্রহণ বা মাদক ব্যবসার নিয়ন্ত্রণহীনতা আমাদের পরিবার তথা দেশকে ধ্বংস করে দিচ্ছে করোনা মহামারীর মতোই। এই মাদকের কারণে প্রশাসনিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, ভালোবাসার সম্পর্কগুলো এত বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যার পরিমাপ হয়তো আমরা করতে পারবো না। মাদকাসক্তির কারণে যেমন নষ্ট হচ্ছে মাদক গ্রহণকারীর ভবিষ্যৎ, তেমনি বিপদে পড়ছে পরিবার এবং দেশ। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠানের আজকের বিষয় সম্পর্কের উপর মাদকাসক্তির প্রভাব। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট সাইকোলজিস্টকে। আমাদের সাথে আছেন নুজহাত ই রহমান। কেমন আছেন আপু? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি। স্বাগত আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। যে বিষয়টি নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সম্পর্কের উপর মাদকের প্রভাব। সম্পর্কের উপর কিন্তু শুধুমাত্র মাদকের প্রভাব থাকে না, আরো অনেক কিছুর প্রভাব থাকে। মাদকের প্রভাবটা নিয়েই কথা বলবো, কিন্তু তার আগে শুরুতে যদি আপনার কাছে আমি একটু জানতে চাই যে আমাদের জীবনের সম্পর্কের গুরুত্ব আসলে কতখানি। একটু যদি আমরা চিন্তা করে দেখি যে আমাদের নিজেদের পরিচয়টা আসলে কি, একটু পরিচয়টা যদি খুঁজতে যাই তাহলে কি পাই? কেউ যদি কোনো কাজের সাথে আছে তাহলে সে সেই পরিচয়টা বলতে পারে যে ঠিক আছে আমি একজন সাইকোলজিস্ট। আমি বলতে পারলাম যে আমি একজন সাইকোলজিস্ট, আমার নাম নুজহাত। আপনি হয়তো বলতে পারলেন যে আমি একজন প্রেজেন্টার। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, সেরকম হয়তো বলতে পারলো। এর বাইরে আমাদের পরিচয়টা কি? এর বাইরে পরিচয়টা কিন্তু আমরা হয়তো কারো সন্তান, কারো ভাই, কারো বোন, কারো স্ত্রী, কারো স্বামী, কারো বন্ধু, কারো বাবা, কারো মা, কারো দাদা দাদি বা নানা নানি, চাচা চাচি, এরকম। তো সম্পর্ক আসলে আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি খুব বেসিক জায়গাটাতে খুঁজতে যাই যে আমাদের পরিচয়টা কি, সেখানে আমরা সম্পর্ক দিয়েই আসলে পরিচয় দিই। এবং আমরা যদি সবগুলো সম্পর্ক থেকে নিজেদেরকে আলাদা করে ফেলি তাহলে দেখা যাবে নিজস্ব কোনো সত্তা নেই, সত্যিকার অর্থে তাই। কারণ এই যে পরিচয়টা আমি বানালাম, আমি একজন মনোবিজ্ঞানী, বা আপনি একজন নুজহাত সাউম যিনি একটা পরিচয় বানালেন যে আপনি একজন প্রেজেন্টার, এটা হতে তো অনেকদিন সময় লেগেছে। তার আগে কিন্তু আমরা কারো না কোনো সম্পর্কের মাধ্যমেই আমাদের পরিচয়টা বলতাম। শুধু আমার নামটাই আমার পরিচয় নয়, কাজেই সম্পর্ক আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের অস্তিত্বের সাথে আসলে মিশে আছে। মূলত বলা যায় সম্পর্ক আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আমরা কিন্তু অনেক কিছু করছি জীবনে, অনেক টাকা পয়সা আর্ন করছি, জীবনে আসলে অনেক খ্যাতি যাচ্ছে, কিন্তু সবকিছুর পরেও যে জিনিসটা আসলে করতে চাই সেটা হচ্ছে আমার পরিবারকে আমি ভালো দেখতে চাই, আমার দেশটাকে আমি ভালো দেখতে চাই। পুরোটাই কিন্তু সম্পর্কের খাতিরেই আসলে। এবং বর্তমান সময় আপু যেটা দেখা যায় যে সম্পর্কগুলো না খুব ঠুনকো কারণে আসলে নষ্ট হয়ে যায়। সম্পর্কের স্থায়িত্ব কমে যাচ্ছে, হোক সেটা বন্ধুত্বের সম্পর্ক, হোক সেটা বাবা মায়ের সাথে ছেলে মেয়ের সম্পর্ক, হোক সেটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক। সম্পর্কগুলো কেমন যেন ঠুনকো হয়ে যাচ্ছে, খুব স্থায়িত্ব কমে যাচ্ছে। এই জায়গাটা আসলে কেন হচ্ছে? এটার সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে সামাজিক অস্থিরতা, সামাজিক এবং বৈশ্বিক অস্থিরতা আসলে বলতে হবে। বিশ্বব্যাপী আসলে আমরা সবাই অনেক বেশি অস্থির। এই স্থিতিশীলতার জায়গাটি অনেক কম, মানসিকভাবে অস্থির, সামাজিকভাবে অস্থির, হয়তো অর্থনৈতিক অস্থিরতাটা এখন অনেক কম। রাষ্ট্রীয় অস্থিরতার যে জায়গাগুলো, আগে যেমন এরকম বিশ্বযুদ্ধ হতো, প্রত্যেকটা রাষ্ট্রের টিকে থাকার জন্যই অনেক স্ট্রাগল করতে হতো, এখন সেই বিষয়গুলো অনেক কম। কিছু কিছু দেশ এখনো করছে, সেই সংখ্যাটা খুবই অল্প, কিন্তু বিশ্বব্যাপী কিন্তু এই বিষয়টা নেই। বিশ্বব্যাপী সবগুলো রাষ্ট্র, বেশিরভাগ রাষ্ট্র এখন আর্থিকভাবে অনেক সচ্ছল এবং নিজেদেরকে অনেক স্থিতিশীল করে নিয়েছে, কিন্তু মানসিক জায়গাটা, আর্থিক দিক থেকে সচ্ছল হওয়ার পরে একটা সময় পর্যন্ত কিন্তু দেখা গেছে যে আসলেই মানসিক দিক থেকে সবাই বেশ স্থিতিশীল আছে। যেমন আমাদের দেশের একটা যেমন খুব বড় একটা যুদ্ধ হয়ে গেল, মুক্তিযুদ্ধ, তারপর কিন্তু যে অর্থনৈতিক যে জায়গাটা তৈরি হয়েছিল সেটাকে যখন সুন্দর করে রিনিউ করা হলো ধীরে ধীরে 5 বছর 10 বছর পরে, মানুষের মনে ভালোই শান্তি ছিল। এখন যে নেই তা নয়, কিন্তু ধীরে ধীরে একটা অস্থিরতা তৈরি হয়েছে, কারণ আমাদের জীবনে অনেক কিছু জয়েন করেছে। তার মধ্যে টেকনোলজি একটা দিক।
টেকনোলজির সঙ্গে আমাদের নিজেদেরকে অনেক খাপ খাওয়াতে হয়েছে প্রয়োজনে এবং অপ্রয়োজনে। টেকনোলজির যেমন খুব ভালো ভালো দিক আছে, তেমনি খুব খারাপ খারাপও কিছু দিক আছে। সেই জিনিসগুলো আমাদের জীবনে চলে এসেছে, আমাদেরকে প্রতিনিয়ত এই ডিজিটাল লাইফের সঙ্গে অ্যাডজাস্ট করতে হচ্ছে। এটা একটা অস্থিরতার অনেক বড় কারণ। আর আরেকটা যেটা দিক, সেটা হচ্ছে যে মাদক বা কেমিক্যালের ব্যবহার, এটাও অনেক বেশি বেড়ে গেছে। সেটা ঠিক এখনকারই কথা না, এটা গত অনেকগুলো বছরেরই কথা যে মাদকের অ্যাভেলেবিলিটি অনেক বেশি। যেহেতু অ্যাভেলেবল অনেক বেশি, সেজন্য মানুষ অনেক নিচ্ছেও বেশি। সেই জায়গাটাতে আসলে মাদকের ব্যবহার কখনোই কোনো স্থিরতা আনতে পারে না, সেটা একটা অনেক বড় অস্থিরতা। একটা পরিবারে যখন একজন ব্যক্তি মাদকাসক্ত হয়ে যান, তিনি পুরো পরিবারটিকে অস্থির করে ফেলেন। এটা শুনতে এরকম শোনা যাচ্ছে যে হয়তো ব্যক্তিটির দোষ যে তিনি সবাইকে অস্থিরতার ভেতরে রাখছেন। বিষয়টি তাকে দোষ দেওয়ার জন্য নয়, কিন্তু আসলেই সেখানে একটা অস্থিরতা তৈরি হয়। এবং তার সঙ্গে জড়িত যে সবগুলো মানুষ আছে, শুধু পরিবারে নয়, তার বন্ধু বান্ধব, তার আরো যারা আত্মীয় স্বজন আছে, প্রত্যেকের ভিতরে কিন্তু একটা অস্থিরতা তৈরি হয়। একদম। অস্থিরতা তো আসলে আপু একটা সময় ছিল, এখনো আছে। অস্থিরতা কিন্তু সব সময়ই থাকবে। এটা একটি মানে চলমান একটা প্রক্রিয়ার মতন, যে অস্থিরতাটাকে সাথে নিয়ে আমাদেরকে চলতে হবে। কিন্তু সম্পর্কের যদি মানদণ্ডের কথা বলি, যে কোন কোন ভিত্তির উপর আসলে সম্পর্কটা নির্ভর করে, যেটা আসলে বেসিকটা যদি মজবুত হয়, তাহলে অস্থিরতা যে ধরনেরই হোক না কেন সম্পর্ককে কিন্তু নষ্ট করতে পারে না। সেই বেসিক জায়গাটা আসলে কি সম্পর্কের? আমাদের সবারই আসলে জানা প্রয়োজন যে আমরা একে অন্যের সাথে যে সম্পর্ক তৈরি করছি বা যে সম্পর্কগুলো আমরা নিয়েই জন্ম হচ্ছি, সেগুলো কিসের মাধ্যমে টিকে থাকে। প্রথমত অ্যাটাচমেন্ট, ওটা একটা প্রধান ভিত্তি। যে অ্যাটাচমেন্টটা ফিল হচ্ছে, এবং সাধারণত আমরা শৈশব থেকে যদি অ্যাটাচমেন্টগুলোকে খেয়াল করি, সেটা হচ্ছে যে যারা আমাদের কেয়ার গিভার থাকে তাদের সঙ্গে আমাদের অ্যাটাচমেন্টটা থাকে। যে সবচেয়ে ক্লোজলি কেয়ার দিচ্ছে তার সঙ্গে প্রাইমারি অ্যাটাচমেন্ট। সাধারণত মা থাকেন সেই জায়গাটাতে, তো মায়ের সাথে আমাদের প্রাইমারি অ্যাটাচমেন্ট থাকে। প্রাইমারি অ্যাটাচমেন্টের জায়গাটা এরকম যে ওই মানুষটার সাথে আমরা খুব সিকিউরড ফিল করি, ওই মানুষটার কাছে আমরা খুব ইম্পর্টেন্ট ফিল করি, ওই মানুষটার কাছে আমরা ভ্যালিউড ফিল করি, লাভ ফিল করি, কেয়ার ফিল করি। এবং ওই মানুষটি, যেহেতু আমি তার কাছে ইম্পর্টেন্ট, সে আমাকে রেসপেক্ট দেয়, সে আমাকে বিশ্বাসও করে, ট্রাস্ট করে। ওকে, তো এই যে কয়েকটা জিনিস আমার প্রাইমারি অ্যাটাচমেন্ট থেকে পাওয়া গেল, যে জিনিসগুলো আমি পাচ্ছি আমার প্রাইমারি অ্যাটাচমেন্ট ফিগার থেকে, এই সবগুলো জিনিসই আসলে আমরা পরবর্তীতে সমস্ত সম্পর্ক থেকে খুঁজতে থাকি। এখন তো আমরা বড় হয়ে গেছি না, এবার বড়দের সম্পর্কের ভেতরে আমরা ভিত্তিগুলো খুঁজছি। যদি পার্টনার্স হয়, কিংবা বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক, সেখান থেকে বরং আমরা শুরু করি। অনেক বেসিক, আমরা যেমন বড়, আমাদের বাবা মায়েরাও অনেক বড়, আমরাও অনেক বড়। সেখানে আমরা কি পাই? আনকন্ডিশনাল লাভ পাই। আনকন্ডিশনালি আমাকে অ্যাকসেপ্ট করা হয়েছে। আমার বাবা মা আমাকে কোনো শর্ত ছাড়াই আমাকে অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করে নেন। আমি যত দোষই করি, তারা আমার দোষটা হয়তো ধরবেন, কিন্তু আমাকে কোনোদিন ফেলে দেবেন না। তাহলে কি প্রয়োজন হচ্ছে দেখুন, একটা সম্পর্কের ভেতরে আনকন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স খুব ইম্পর্ট্যান্ট। সেখানে শাসন থাকবে, সেখানে ভালোবাসাও থাকবে। তার মানে একটি মানুষ ভালো হোক বা খারাপ হোক, ভালো খারাপ তো সবার মধ্যেই থাকে, তার পুরোটাকে অ্যাকসেপ্ট করে নেওয়াটাই হচ্ছে আনকন্ডিশনাল লাভ। এক্স্যাক্টলি, তার পুরোটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া এবং তার জন্য শর্তহীন ভালোবাসা থাকা। এবার এই আনকন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স, আনকন্ডিশনাল লাভের পরে আরেকটা যেটা দরকার, সেটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং কখন হবে? যখন আমি আপনাকে বুঝবো এবং আপনি আমাকে বুঝবেন। বা আমরা বাবা মার সাথে সন্তানের বলছিলাম যে বাবা মায়ের সন্তানের জায়গাটা বুঝতে পারা এবং সন্তানেরও বাবা মায়ের জায়গাটা বোঝা, দুই পক্ষের দিক থেকে এমপ্যাথি। একজনের জুতোর উপর দাঁড়িয়ে তাকে বোঝার চেষ্টা করা, এটাকেই বলছি আমরা এমপ্যাথি। সেটা খুব প্রয়োজন। রেসপেক্ট খুব প্রয়োজন। রেসপেক্টটা আমরা কিভাবে শো করব? আমার থেকে বয়সে ছোট বা তার সাথে হয়তো আমি তুই করে কথা বলছি, দ্যাট ডাজন্ট মিন যে আমি তাকে সব রেসপেক্ট করি না। তারপরও আমি তাকে রেসপেক্ট করি। শুধু বয়সে বড়দেরকে আমি একটা সালাম দিলাম, ওটাই কিন্তু রেসপেক্ট নয়। রেসপেক্ট মানে হচ্ছে তার কথা আমি শুনবো এবং সেই জায়গাটাকে আমি গুরুত্বের সাথে নেব।
গুরুত্বের সাথে নিয়ে সেটাকে আমি মেনে চলার চেষ্টা করব। যদি আমি দেখি যে আমার মেনে চলতে কোনো অসুবিধা হচ্ছে, সেটাকে আমি তুলতে পারি পোলাইটলি, সেই জায়গাটা আমি অ্যাসার্টিভলি তুলে ধরবো। কিন্তু তার মানে এই নয় ডিসরেসপেক্ট করে কথা বলবো, অশ্রদ্ধা প্রকাশ করে বা এমন কোনো একটা আচরণ করব যেটাতে প্রকাশ হয় যে সে ডাউন ফিল করে। এই অশ্রদ্ধা প্রকাশটা আমরা ছোটদের সাথেও কখনো করতে পারি না, যেটা আমরা শিখেছি যে বড়দের সাথে কখনো করা যায় না, কিন্তু বিষয়টা আসলে এরকম যে ছোটদের সাথেও আসলে কখনো করা যায় না। আর এটা করার প্রধান কারণ হচ্ছে যে আমি যদি বড় হিসেবে আমার ছোটর সাথে রেসপেক্ট শো করি, তাহলে ছোট শিখবে যে রেসপেক্টটা কিভাবে দিতে হয়। আরেকটি জিনিস হচ্ছে ট্রাস্ট, একে অন্যকে বিশ্বাস করা। আমার বাবা মা যদি আমাকে বিশ্বাস না করেন, ভরসা না করেন, তাহলে আমি কি আসলে ভালো ফিল করব তাদের সঙ্গে? একদমই না, তাই না? আমি কখনোই, আমার কাছে সবসময় মনে হতে থাকবে যে ভিতর ভিতর একটা স্ট্রাগল হতে থাকবে যে বিশ্বাস করানোর জন্য আমি কি করতে পারি। আমি হয়তো সেই পরিমাণে ওর দিই না, এই কারণে আমাকে বিশ্বাস করা হচ্ছে না। কিন্তু আপু এখানে একটা পয়েন্ট আছে যে অন্ধবিশ্বাসটাও কিন্তু আসলে ভালো না। কারণ কোনো বাবা মা যদি ছেলে মেয়েকে অন্ধবিশ্বাস করে, তাহলে তো সে মাদকের দিকে ঝুঁকে পড়তে পারে। সেই জায়গাটা তো খেয়াল রাখাটা, আরো অনেক ধরনের অন্যায় দিকে চলে যেতে পারে। সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে, কিন্তু বিশ্বাসটাও করা প্রয়োজন। বিশ্বাস করা মানে কিন্তু এটা নয় যে আমি যদি তার কোনো একটা জায়গা প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে, সেই জায়গাটা আমি তুলে ধরতে পারবো না। বা বিশ্বাস করার মানে এটাও নয় যে তার অন্যায়গুলোকে আমি অস্বীকার করতে থাকবো। তাকে আমি সাপোর্ট দেব, তাকে আমি সমাজের কাছে হেয় হতে দেব না, এটা ঠিক। কিন্তু আমি তো আমার শাসনের জায়গাটা ঠিকই রাখবো, প্রশ্রয়ও দেওয়া যাবে না, আমি প্রশ্রয় দেব না। আমি তাকে শক্তভাবেই সেই শাসনটা করব, এবং সেই শাসনটা আবার এরকম নয় যে কখনো এমন যেন না হয় যে আমি তোমার উপর থেকে আমার লাভ উইথড্র করে ফেলবো, সেই থ্রেট দিয়ে নয়। সাধারণত বাবা মা এটা করে যে তুই এটা করেছিস, বাড়ি থেকে বেরিয়ে যা। এই কথাটা খুব সিম্পল, এবং আমরা ছোট থেকে শুনে শুনে বড় হয়েছি যে বাড়িতে থাকতে দিব না। এটা অর্থ কি? অর্থ হচ্ছে যে আমি তোমার উপর থেকে আমার ভালোবাসাটা উঠিয়ে নেব, উইথড্র করে নিচ্ছি। এটা কিন্তু অনেক বড় একটা থ্রেট। ছোট শিশুর জন্য যেমন অনেক বড় থ্রেট, একটা বড় মানুষের জন্যও এটা থ্রেট। তো এই জায়গাটা সম্পর্কে আমরা অবশ্যই অনেক সচেতন হব যে আমাদের শাসনটা যেন এইরকম না হয়। আমাদের শাসনটা হতে হবে এরকম যে আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু যেটা অন্যায় তুমি করেছো এটা ঠিক হয়নি, এবং আমি এটাকে সমর্থন কোনোভাবেই করব না। আমার কাছ থেকে তুমি অন্যায়ের জন্য প্রশ্রয় কখনোই পাবে না। বাড়ি থেকে বের করে দেওয়া কিন্তু কখনো সমাধান নয়, কিংবা রাগ হয়ে আমি আজীবন কথা বলবো না, কথা বন্ধ করে দেব, যোগাযোগ রাখবো না, সম্পর্ক রাখবো না, সেটাও আসলে কোনো সমাধান নয়। বড়রা যারা আছে পরিবারে, যারা গার্ডিয়ান, শুধু বাবা মাই না, সেখানে ভাই বোন আছে, সেখানে দাদা দাদি থাকতে পারেন, সেখানে চাচা খালা ফুপু, এরকম মামা, এই সম্পর্কগুলো আছে। তাদের দিক থেকে অনেক বড় দায়িত্ব হচ্ছে সম্পর্ক উইথড্র না করে বরং ছোটদের সঙ্গে সম্পর্ক কিভাবে রাখা যায় সেই জায়গাটাকে অনেক বেশি ফোকাস করা। কারণ সে যদি তার ছোটর দিক থেকে মনোযোগটা উঠিয়ে নেয়, তাহলে কিন্তু সে ছোটটি আর ভালো করে কিছু শিখতে পারবে না। যাই হোক, ছোট যে সে, তার হয়তো আন্ডারস্ট্যান্ডিং এর অভাব থাকতে পারে, সে হয়তো কোনো ভুল করেছে, কিন্তু সেটা ক্ষমার অযোগ্য কখনোই নয়। সেটাকে প্রপার শাসন করে, তাকে ক্ষমা করে, তার সঙ্গে গাইডেন্সটা তাকে দিতে হবে যে সঠিক রাস্তাটা আসলে কোন দিকে। কিন্তু আপু, যে সম্পর্কের উপর যখন ট্রাস্ট চলে যায়, তখন কিন্তু পরিবারের যে কোনো একজন মানুষ, হতে পারে সেটা বড় বা হতে পারে ছোট, তারা কিন্তু আসলে মাদকের প্রতি ঝুঁকে পড়ার একটা প্রবণতা তৈরি হয়। এই যে একটা দোটানা সম্পর্ক বা বিভিন্ন রকম দ্বিধা দ্বন্দ্ব বা সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কম হওয়া, এই জায়গাগুলো আসলে কিভাবে করে তৈরি করলে পরিবারের কোনো মানুষ মাদকের দিকে যাবে না? প্রত্যেকটা পরিবারে ইউনিক টাইপ অফ ডিসিপ্লিনস থাকে, কেমিস্ট্রি থাকে। ডিসিপ্লিন না বলে বরং কেমিস্ট্রি যদি বলি, এবং আন্ডারস্ট্যান্ডিংটাও কিন্তু ডিফারেন্ট পরিবার ভেদে। তো সেই জায়গাটিতে এটা বলা সম্ভব না যে কেমন হওয়া এক্স্যাক্টলি উচিত। পরিবার ভেদে বিভিন্ন রকম হবে, তবে আইডিয়াল কিছু ব্যাপার হচ্ছে যে এই যে সন্তান যখন ধীরে ধীরে বড় হতে থাকে, প্রত্যেকটা বয়সের সঙ্গে তার সাথে কিভাবে ডিল করতে হবে সেই জায়গাটাতে একটা পরিবর্তন আনতে হয়। একটা 2 বছরের বাচ্চাকে যেভাবে তার বাবা মা ডিল করবেন,
একটা 10 বছরের বাচ্চাকে সেভাবে তারা ডিল করতে পারবেন না। 10 বছরের বাচ্চা বা 12 বছরের বাচ্চার কিন্তু অলরেডি অনেক গ্রোথ হয়ে গেছে, অনেক ইমোশনাল এবং কগনিটিভ ম্যাচুরিটি এবং মানে চিন্তার ক্ষেত্রে যে ম্যাচুরিটি, সে অনেকটাই বড়দের মতো করে ভাবতে শিখে গেছে, বড়দের জগৎটা সে অনেকটা দেখে ফেলেছে। এবার তার সঙ্গে ডিলিংটা কিন্তু ডিফারেন্ট হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে যে বাবা মায়েরা সন্তানদের সাথে একই ধরনের স্টাইল ফলো করতে থাকেন। শৈশবে যেটা ছিল সেটাকেই অ্যাডোলেসেন্ট টাইমে ফলো করেন, সেটাকেই আবার হয়তো আরও একটু বড় হয়েছে সেই জায়গাটাতেও ফলো করেন। এটা যেটা বলছি আমি, সেটা খুব আশার কথা এটা যে এখন বাবা মারা অনেক সচেতন হয়েছেন, তারা এই জায়গাগুলো অনেক শেখার চেষ্টা করছেন। তাদেরকে আমি অনেক সাধুবাদ জানাই। পজিটিভ প্যারেন্টিং বোঝার চেষ্টা করছেন, কিন্তু তারপরও অনেকেই আছেন যারা এই জায়গাগুলো সম্পর্কে এখনো সচেতন নয়। তাদের জন্য মেসেজটা এরকম যে প্রত্যেকটা বয়সের জন্য আপনার পদ্ধতিটাকে পরিবর্তন করা প্রয়োজন এবং প্রত্যেক বয়সেই সন্তানের জায়গায় নিজেকে দাঁড় করানো প্রয়োজন। আপনার যদি 12 বছর বয়সের একটি সন্তান থাকে তাহলে আপনি 12 বছর বয়সে গিয়ে দাঁড়ান। প্রথমে যেটা করুন সেটা হচ্ছে আপনার নিজের 12 বছর বয়সে গিয়ে আগে অনুভব করুন যে আপনি কেমন ফিল করতেন। এবার আপনার সন্তানের জায়গাটিতে দাঁড়ান যে সে কেমন ফিল করছে এবং সে যদি কিছু একটা করেছে যেটা ভুল, কোন জায়গা থেকে করেছে, তার মনের কোন অংশ থেকে এই সাড়াটা তার এসেছে, সেটাকে আগে অ্যাড্রেস করা। অবশ্যই সে কিছু না কিছু দেখেছে বা বুঝেছে, কিছু কোনো না কোনো আন্ডারস্ট্যান্ডিং থেকে, এক্স্যাক্টলি তার মতো করে চিন্তা করে তো সে আচরণটা করেছে, কিন্তু সেটা হয়তো সোশ্যালি অ্যাকসেপ্টেড না। এবার তাকে শেখাবেন কি করে? তাকে শেখানোর জন্য আপনি যদি একটা থাপ্পড় মেরে দেন, সেটা কিন্তু তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হলো না। প্রথমত ফিজিক্যাল ভায়োলেন্স, সেটা আমরা কখনো সাপোর্ট করি না। ফিজিক্যাল ভায়োলেন্স কখনোই আসলে হেল্পফুল না। যেটা অনেক আগে আমরা দেখেছি যে বলতো যে মারের উপরে কোনো ওষুধ নাই, যে কোনো কিছুতে মারতে হবে, মারলেই সেটা মনে থাকবে। সেইভাবে আমরা অনেকে বড়ও হয়েছি, কিন্তু এখনকার প্রেক্ষাপটটা অনেক আলাদা। এখন এইভাবে বাচ্চারা চিন্তা করে না এবং আমরাই আসলে বাচ্চাদেরকে ওই জায়গাটা দেইনি কখনো। আমরাই দিয়েছি যে তোমাদের জন্য অনেক আদরের একটা পরিবেশ আছে, তোমরা অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা অনেক আমাদের কাছে অনেক কাঙ্ক্ষিত, কাজেই সেইখানটাতে আমরাই আসলে ওই মারের জায়গাটা ওভাবে রাখিনি বা অত শক্ত পানিশমেন্ট যেটাকে বলে সেটা আমরা রাখিনি। এখন যেটা আমরা এনকারেজ করি সেটা হচ্ছে ফার্ম প্যারেন্টিং। যেহেতু আসলে সম্পর্কের পর মাদকাসক্তির প্রভাব নিয়ে আমরা কথা বলছি এবং বেশ কিছু কথা আসলে বলেছে, একটা ছোট বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে তারপর বাকি কথাগুলো শুনছি। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক প্রমিসেস মনের কথা অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমরা সম্পর্কের পর মাদকাসক্তির প্রভাব ও অন্যান্য বিষয় নিয়ে আরো অনেক আলোচনা করব। রিমোট হাতে না নিয়ে আর টিভির সাথেই থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠানে। আপু, বিরতিতে যাবার আগে আমরা সম্পর্কের পর মাদকাসক্তির প্রভাব নিয়ে কথা বলতে বলতে ফার্ম প্যারেন্টিং এ চলে এসেছিলাম। আপনি আমাকে একটু বলবেন যে ফার্ম প্যারেন্টিংটা আসলে কিভাবে হেল্পফুল পরিবারের বাচ্চাগুলোকে আসলে আদরে রাখার ব্যাপারে বা তারা যেন অন্য পথে না যায় সেই দিকটা খেয়াল রাখার ব্যাপারে? তো ফার্ম প্যারেন্টিংটা হচ্ছে, আমি প্রথমে যেটা বলেছিলাম যে শাসনটা হবে এরকম যাতে এটা মনে না হয় যে আই এম উইথড্রয়িং মাই লাভ ফ্রম ইউ। আমি তোমাকে তোমার এখনকার যে আচরণটা করেছো সেটার জন্য শাসন করছি, এইটা আমি তাকে বোঝাবো। এবং সেটার জন্য আমি এমন কিছু করব না, আমি খুব শাউট করব না তার সঙ্গে, আমি তার সঙ্গে কোনো মানে মারামারি করব না, কোনো ফিজিক্যাল ভায়োলেন্স করব না, মানে এই দুটো একদমই অবশ্যই বাদ দেবো। যে খুব চিৎকার করে কথা বলবো না, খুব গালিগালাজ করব না, কোনোভাবেই যেন আমি আমার সন্তানের সামনে এমন কোনো শব্দ বা বাক্য ব্যবহার না করি যেটা স্ল্যাং, যেটাতে গালি আছে বা তাকে খুব ডিসরেসপেক্ট করে কথাটা বলা হচ্ছে, তাকে ডাউন করা হচ্ছে। শাসন করা মানে কিন্তু তাকে ডাউন করা না, শাসন করার মানে তাকে হেয় করা না বা তাকে অসম্মান করা না। তো ফার্ম প্যারেন্টিংয়ের মধ্যে এই সবগুলো জিনিস খেয়ালে রাখতে হবে যে আমি শাউট করব না, আমি তাকে অসম্মান করব না, আমি তার গায়ে হাত তুলব না, কিন্তু আমি তাকে শাসন করব। সেটা কিভাবে? সেটা এইভাবে, আমি আমার বডি ল্যাঙ্গুয়েজে এমন ফার্ম থাকবো যাতে সেটা বুঝতে বাধ্য হয় যে আমি এই বিষয়টা সম্পর্কে তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি। আচ্ছা, আমার ভয়েস, টোন অফ ভয়েস স্ট্রং থাকবে, কিন্তু সেটা শাউট করার মতো নয়।
আমি যে শব্দগুলো চয়ন করব সেগুলো এমন হবে যেটাতে সে সত্যিকার অর্থে বুঝতে পারবে যে এই বিষয়টি আসলেই খারাপ হয়েছে, সে যেটা করেছে সেটা ঠিক নয়। আমি তার চোখের দিকে তাকিয়ে কথা বলবো, আচ্ছা, সরাসরি আই কন্ট্যাক্ট করব, ফার্ম ভয়েসে কথা বলবো এবং আমার বডি ল্যাঙ্গুয়েজটা আমি স্ট্রং রাখবো, যেটা করে আমি তাকে বোঝাবো যে আমি সত্যি অসন্তুষ্ট এবং তুমি যদি নেক্সটে এটা করো তোমাকে আমার ফার্দার পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। দিস ইজ কল্ড ফার্ম প্যারেন্টিং, যে আমি কোনো ভায়োলেন্স করব না, কিন্তু আমি তাকে ঠিকই বুঝিয়ে দেব। বাচ্চাটা যেন এটা ফিল না করে যে সে আসলে ইগনোরড হচ্ছে বা ডিসরেসপেক্টেড হচ্ছে কোনোভাবে, যেন সে বাহিরের কোনো খারাপ কাজে লিপ্ত না হয়। আচ্ছা, সম্পর্ক এবং মাদক এই দুটো না ভাইস ভার্সা অনেকটা, যে সম্পর্ক যদি খারাপ হয় আমি মাদকের দিকে ঝুঁকে পড়বো, আবার মাদকের প্রতি যদি ঝুঁকে পড়ি তাহলে আমার সম্পর্কগুলো নষ্ট হয়। তো সেখানে সম্পর্ক তো অনেক রকম, আসলে বাবা মায়ের সাথে সম্পর্ক আছে, আমাদের হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ আছে, অনেকগুলো জায়গাতে কিন্তু আমাদের সম্পর্কগুলো এই মাদকের কারণে নষ্ট হয়। সেই জায়গাটা নিয়ে যদি একটু বলতেন আপনি। আচ্ছা, প্রথমত হচ্ছে যিনি একজন ব্যক্তি যখন মাদকে আসক্ত হয়ে যান তখন তার যে মরাল সেন্স থাকে বা তার যে চিন্তা ভাবনা থাকে, তার যে সোশ্যাল ভ্যালু থাকে, ভ্যালু সিস্টেম, সেই জায়গাটা পুরোটা একদম মানে করাপ্টেড হয়ে যায়, ইন্টারনালি করাপ্টেড হয়ে যায়। কেমিক্যালটাই অ্যাকচুয়ালি এমনভাবে তাকে ভাবায়, এটা ভাবার প্রয়োজন নেই যে সেই মানুষটা, মানে তাকে জাজ করার আসলে কিছু নাই। যখন একটা মানুষ মাদকের সঙ্গে থাকবে তখন ওই জাজমেন্ট করার কিছু নেই যে কেন সে অনৈতিক কাজ করছে, কেন সে হার্শ বিহেভ করছে, সে মিথ্যে বলছে, সে চুরি করছে, এগুলো সে কেন করছে, এটা আসলে তাকে জাজ করার কিছু নেই, কারণ ওই ব্যক্তিটির জাজমেন্টটাই ঠিক নাই। কাজেই তাকে এই জাজমেন্ট করতে যাওয়া আসলে কোনো মানে হয় না। ওকে, তো এই জাজমেন্টটা সাধারণত সবাই করতে থাকে এবং পরিবারের ক্ষেত্রে এটা বলাটা যত সহজ এতটা তাদের জন্য সহজ নয়। যারা তাদের পরিবারে একজন মাদকাসক্ত ব্যক্তিকে ক্যারি করেছেন তাদের জন্য এতটাও সহজ নয়। যেটা আমরা অ্যাডভাইস করছি যে ওই ব্যক্তিটির প্রতি খুবই এমপ্যাথেটিক হওয়াটা খুব প্রয়োজন, তাকে বোঝার চেষ্টা খুব করা প্রয়োজন, যেটা সাধারণতই কেউ বুঝতে পারে না। এই জাজমেন্টটা চলে আসে যে আমাকে মিথ্যা কথা বললো, আমি যে ওকে বিশ্বাস করলাম, আমার বিশ্বাসের মর্যাদাটা রাখলো না, এই জায়গাটা খুব বেশি চলে আসে। নিজেরা খুব ফিল করতে থাকেন যে এক তো খুব ইনসিকিউরিটি ফিল করতে থাকেন এবং খুব বিট্রেড ফিল করতে থাকেন এই মানুষগুলোর কাছ থেকে, কারণ ওই মানুষগুলো কন্টিনিউয়াসলি কিন্তু বিট্রে করতে থাকে। একজন ব্যক্তি মাদকে আসক্ত, সে হয়তো বলেওছে যে হ্যাঁ আমি ছেড়ে দেবো, এই বেলা বলে হয়তো পরের বেলায় সে আবার মাদক নিয়েছে। তো যার কাছে তিনি বলেছেন এই কথাটি, তিনি কিন্তু মাদকে আসক্ত নন, কাজেই তিনি কিন্তু একটা আশা নিয়ে রেখেছেন যে আচ্ছা এই ও যে কথাটা দিয়েছে, হ্যাঁ এই যে আশ্বাসটা দিল, এই আশ্বাসটার মতো সে হয়তো পালন করবে, কিন্তু ওই যে মাদকাসক্ত ব্যক্তি সেই মানুষটি তো ওই মেন্টাল স্টেটেই নেই যে এইরকম একটা আশ্বাস যে দিয়েছে, প্রমিস যে করেছে, সেই প্রমিসটা সে কন্টিনিউ করবে। তো কাজে এই জায়গাগুলোতে আসলে কনফ্লিক্ট হয়ে যায় সম্পর্কগুলোর ক্ষেত্রে। পরবর্তীতে সম্পর্কগুলো আসলে কিভাবে ইমপ্রুভ করা যায়? পরবর্তীতে ট্রাস্ট একবার নষ্ট হয়ে গেলে সেটা কিন্তু বিল্ড আপ করাটা খুব কঠিন, খুব কঠিন, অবশ্যই খুব কঠিন। যদি সেই মানুষটি মাদকাসক্তি থেকে বের হয়ে আসতে পারেন তাহলে আসলে এই রিবিল্ডটা করার জায়গায় কাজ করা সম্ভব, আদারওয়াইজ এটা সত্যিই কঠিন। কারণ যেটা বলছিলাম যে যিনি মাদকাসক্ত তাকে জাজ করার আসলেই কিছু নেই এবং তার কাছ থেকে কোনো এমন আচরণ প্রত্যাশাই করার কিছু নেই যে সে কোনো মানে নৈতিকভাবে মানদণ্ডের জায়গাগুলোকে যেটা বলি সেই জিনিসগুলো উনি পালন করতে পারবেন। তার তো মোরালিটির জায়গাটাই আসলে নষ্ট হয়ে গেছে, মোরালিটির জায়গাটাই নষ্ট হয়ে গেছে। তো সেখানটাতে তার কাছ থেকে এটা আশাই করার সম্ভব না। মানে পরিবারের আদার্স যে মানুষগুলো আছে, আদার্স যে মেম্বারগুলো আছে, সেই মেম্বারদেরকে অনেক বেশি কোঅপারেটিভ হতে হবে, অনেক বেশি ধৈর্যশীল হতে হবে, অনেক বেশি ধৈর্যশীল সেই মানুষগুলোর হওয়া প্রয়োজন। সেই মানুষগুলোর এই যে মাদকাসক্ত ব্যক্তি তার জায়গায় নিজেকে দাঁড় করানো, বারবার দাঁড় করানো খুব প্রয়োজন। এটা এত সহজ নয়। একজন সুস্থ ব্যক্তি তার জায়গায় দাঁড়িয়ে আমি তাকে অনুভব করার চেষ্টা করতে পারি, কিন্তু একজন মাদকাসক্তের জায়গায় কিন্তু নিজেকে দাঁড় করানো এবং তার
সেইভাবে তার সঙ্গে বিহেভ করা, এটা খুবই সত্যি কঠিন। অনেক এবং এই যে আমরা যে ধৈর্যের ব্যাপার। বলছি কথাগুলো বলাটা যতটা সহজ শোনাচ্ছে, এটা আসলে পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই জায়গাটা আসলে এতটা ফিল সহজ করে হয় ওইভাবে করে কাজ করাটা খুবই কঠিন। সেটাই। কারণ একজন মানুষ ধরুন আপনাকে আপনার কাছে প্রতিশ্রুতি নিচ্ছে, সে ভাঙছে, এটা কন্টিনিউয়াসলি দেখতে দেখতে যিনি সুস্থ কতক্ষণ মানুষ ধৈর্য তার থাকবে? কিন্তু ধৈর্যচ্যুতি একটা সময় হয়, এবং যখন তার ধৈর্যচ্যুতি হয় সেটাকে আসলে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ ওই মানুষটাকে এই অসুস্থ যে মাদকাসক্ত ব্যক্তি, তিনি তো অসুস্থই, তার জন্য কিন্তু দ্বিগুণ বা তিনগুণ এফোর্ট দিতে হয়। এই এফোর্টটা হয়তো ওনার অন্য কাজেও দেওয়ার প্রয়োজন হতো, বা পরিবারে হয়তো আরও কিছু মানুষ আছে, তাদেরও কিছু মনোযোগ প্রয়োজন এই মানুষটার দেওয়ার, কিন্তু সেটা তিনি দিতে পারছেন না। একেই খুব ফোকাসে রাখতে হচ্ছে। তো কাজেই সেটারও তো একটা ফ্যাটিগ আছে, তাই না? অবশ্যই। একটা সময় ক্লান্ত হয়ে যান, সেই ক্লান্তিটা বিভিন্নভাবে তখন বের হয়ে আসে। তখন আর সেই এমপ্যাথিটা কাজ করে না আসলে তাদের প্রতি। তিনিও তো ডিপ্রেশনে চলে যেতে তিনিও পারেন। ডিপ্রেশনে চলে যান। এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি যে পরিবারের মানুষ অনেক বেশি এংজাইটিতে ভোগেন, অনেক বেশি আতঙ্ক, জি, প্যানিক হয়ে যান। হ্যাঁ, ওনাদের ভিতরে এংজাইটি এবং প্যানিক এটা খুব কমন সিমটম, যে এখন আমি কি করব। ওনারা হয়তো চাচ্ছেন, চেষ্টা করছেন এমপ্যাথেটিক হতে, কিন্তু বুঝতে পারছেন না যে এই মুহূর্তে কি করা প্রয়োজন। কিছুদিন আগেও একজন বাবা আমাকে খুব ওয়ারিড হয়ে ফোন করেছেন যে আমার ছেলে বলছে যে ওর এখন খুব উইথড্রল হচ্ছে, এখন ওর খুব এই মুহূর্তেই নিতে ইচ্ছা করছে, কি করব আমি এই সময়টাতে। আসলেই দিশাহারা হওয়ার মতো তখন একটা অবস্থা থাকে, কারণ ওনার পক্ষে বোঝা সম্ভব না যে তার ছেলে কিসের ভেতর দিয়ে যাচ্ছে। এটা ফিল করা পসিবল না। এটা পসিবল না। আচ্ছা, এই যে মূল যে বিষয়টা আপু আমরা পেলাম সেটা হচ্ছে ট্রাস্ট নষ্ট হয়ে যাওয়া। এবং আমরা কিন্তু দেখেছি যে বর্তমান সময়ে আমাদের সম্পর্কগুলোতে ট্রাস্টটা খুব বেশি দ্রুত নষ্ট হয়ে যায়। আপনি কিন্তু বলছিলেন যে এখন আসলে এই যে ডিজিটালাইজেশনের যে সময়টা এসেছে, এখানে আসলে আমাদের কাছে অনেক অপশনস এসেছে, এই কারণে সম্পর্কগুলোর স্থায়িত্ব কমে গেছে। যদি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাকে এখানে আমরা নিয়ে আসি, সেখানে হাজব্যান্ড অথবা ওয়াইফ দুপক্ষই কিন্তু ডিপ্রেসড হয়ে যাওয়া বা ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়া সম্পর্কটাকে নিয়ে খুব বেশি কমন এখনকার সময়ে। হয়তো হাজব্যান্ড হ্যাপি না অথবা ওয়াইফ হ্যাপি না বা দুজনেই হ্যাপি না, এবং তারা বাহিরে গিয়ে হয়তো বলছে যে হাজব্যান্ড এটা করছে না, ওয়াইফ এটা করছে না, বিভিন্ন রকম কমপ্লেইন হয়তো বাহিরে গিয়ে তারা করছে। এই ফ্রাস্ট্রেশনের জায়গাটা আসলে কিভাবে ডিল করা উচিত মানুষের? এই জায়গাটাও আসলে মানে খুবই ভাস্ট একটা জায়গা। এটাও ওই যে ভ্যারি করে, পার্সন টু পার্সন ভ্যারি করে। একটা কমন চিত্র আপনি বললেন যে এরকম একে অন্যকে দোষ দেওয়ার জায়গা, হ্যাঁ, ব্লেমিং এর একটা যে টেন্ডেন্সি এটা আছে। তো ওই যে আমরা বললাম যে একে অন্যকে ব্লেম করছি, এখানেই কিন্তু মূল ইন্টারভেনশনটা রয়ে গেছে। আমরা একে অন্যকে ব্লেমটা করছি কেন, বরং কেন আমরা দুজনে একসাথে বসতে পারছি না, যে প্রবলেমটা হচ্ছে সেটাকে আমি বলতে পারছি না কেন, আমাকে কেন ব্লেম হিসেবে বলতে হচ্ছে। ধরুন আপনি আমার সাথে, আমরা দুজন এই সম্পর্কটা দিয়ে যদি আমরা শুরু করি, আপনি আমাকে এমন একটা কিছু বললেন যেটাতে হয়তো আমি একটু ডিসরেসপেক্টেড ফিল করলাম। তো আমি যদি আপনাকে বলি যে নুসরাত আপনি আমাকে এভাবে কেন কথাটা বললেন, আপনি কিভাবে বলতে পারেন, হাউ উড ইউ ফিল? আপনি একটু চ্যালেঞ্জড ফিল করবেন, রাইট? তার মানে কি হচ্ছে, আমি আপনাকে কিন্তু ব্লেমই করলাম যে আপনি আমাকে এটা বলতে পারেন। আচ্ছা, there are other ways to raise this issue, ওকে? আমি যদি বলি এইভাবে যে নুসরাত আপনি হয়তো কিছু একটা চিন্তা করেছেন বা কিছু একটা ভেতর দিয়ে যাচ্ছিলেন, কিন্তু আপনি যে আমাকে এইভাবে কথাটা বললেন এটা না আমার ভালো লাগেনি। কি হলো, আমার মতামতটা কিন্তু ঠিকই প্রকাশ হলো, কিন্তু আমি আপনাকে ব্লেম করলাম না। তাহলে আপনি কেমন ফিল করবেন? আপনার রেসপন্সটা দুইটা কথার ধরনে দুই রকম হয়ে যাবে না? তো আমরা ওই জায়গাটা কেন প্র্যাকটিস করতে পারি না? আমরা এইভাবে, এটাকে বলে অ্যাসার্টিভনেস, যে আমরা দৃঢ়তার সাথে নিজের চাহিদাটাকে তুলে ধরা, এটা শিখতে পারিনি অনেকেই। এটা একটা সোশ্যাল স্কিল এবং এটা অনেকের ভেতরেই কম, এবং আমরা হয়তো অনেক সময় এই জায়গাটা এইভাবে প্র্যাকটিস করতে পারি না, যে আমার যা ভালো লাগছে না, আমার হাজব্যান্ডের অনেক কিছু আমার ভালো না লাগতে পারে, সেই জায়গাটা আমি যদি বাইরে অন্যের সাথে এভাবে শেয়ার করি তাহলে কি আমার সমাধান হচ্ছে?
হচ্ছে না, বা আমি যদি তাকে দোষ দিয়ে দিয়ে বলি বা চিৎকার করে বলি যে তুমি এভাবে করো না, ওটা করো না, ইত্যাদি ইত্যাদি এরকম বলতে থাকলাম, তো আমার স্বামী তো খুবই চ্যালেঞ্জ ফিল করতে থাকবে। প্রশ্নটা আসলে নিজেকে করা উচিত যে আসলে আমি কি চাচ্ছি, আমি আমি কোনো কি সমাধান চাচ্ছি। যদি সমাধান চাই তাহলে আসলে যেই ওয়েতে সমাধানটা হবে আমি সেদিকে যাই। এক্স্যাক্টলি। এবং ব্লেমিং কিন্তু আসলে কখনোই সমাধান এনে দেয় না। আমি যাকে ব্লেম করছি সেই মানুষটা তখন একটা ডিফেন্ডিং মোডে চলে যায়, সে খুবই চ্যালেঞ্জ ফিল করে, থ্রেট ফিল করে, নিজেকে ডিফেন্ড করার জন্য সেও একটা খুব স্ট্রং মোডে, অ্যাগ্রেসিভ মোডে চলে যায়, এবং তখন কথা কাটাকাটি হয়ে যাচ্ছে। এটা ঠিক যে হয়তো আমরা যখন খুব কোনো কিছু ভালো লাগছে না তখন হয়তো খুব রেগে যাচ্ছি, তখন হয়তো এত সুইট করে বলাটা আসছে না যে তুমি যেভাবে বলেছো আমার কাছে ভালো লাগেনি, হয়তো এত সুন্দর করে বলাটা তখন আসছে না আমার, এটা হতে পারে। বাট ওই সময়টা আমাদের ম্যানেজ করাটা খুব প্রয়োজন। এটা আবার একটু অ্যাঙ্গার ম্যানেজমেন্টের দিকে চলে যাচ্ছে, যে আমরা রাগ কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবো, সেটার অনেক টিপস আছে। সেটার জন্য ওই সময় খানিকক্ষণ ডিপ ব্রিদিং করা যেতে পারে, সেই সময় একটুখানি অন্য কোথাও সরে যাওয়া যায়, দুজন হয়তো দু রুমে চলে যাওয়া গেল, গিয়ে তারপর নিজেদেরকে একটু সেটেল ডাউন করে তারপরে হয়তো এসে বেশ খানিকক্ষণ পরে, এটা হতে পারে 2 ঘন্টা পরে এসে তাকে এই কথাটা বলা যেতে পারে, রেইজ করা যেতে পারে। এটা এমন নয় যে আমি যে বিষয়টা পছন্দ করিনি সেটা আমাকে ছেড়ে দিতে হবে। আমি সেই বিষয়টা অবশ্যই রেইজ করব, কিন্তু এমনভাবে করব যাতে আমার হাজব্যান্ড বা ওয়াইফ সে খুব ডিসরেসপেক্টেড ফিল না করে, সে চ্যালেঞ্জড ফিল না করে, এবং সেও যেন তার জায়গাটা থেকে একটু এক পা এগিয়ে সমাধানের দিকে আসতে পারে। সম্পর্ক তো অনেক ধরনের হয়, যেরকম কিছু সম্পর্ক আছে যেটা হচ্ছে ব্লাড কানেক্টেড, আর কিছু সম্পর্ক আছে যেগুলো আমরা তৈরি করি। এই সম্পর্ক তৈরি হওয়ার পর কিন্তু অনেক সময় নির্ভর করে যে আমি কি মাদকের দিকে চলে যাচ্ছি কিনা, আমি আমার পিয়ার গ্রুপটা আসলে কিভাবে সিলেক্ট করছি, এই সিলেকশনটা কিভাবে করা উচিত, বা কোন কোন জায়গাগুলো একটা মানুষের মধ্যে কোন কোন গুণ দেখলে আমি তার সাথে মিশবো বা তার সাথে ইন্টিমেট হব। এইটার আগেও অ্যাকচুয়ালি আরেকটা জিনিস থেকে যাচ্ছে, সেটা হচ্ছে এডুকেশন দেওয়া। আমি যখন বা আমার কোনো একজন সন্তান যখন বন্ধু সিলেক্ট করতে যাচ্ছে, তার মানে সে হয়তো ইনস্টিটিউশনালাইজেশন শুরু হয়েছে, তার সে স্কুলে যাওয়া শুরু করেছে, সে স্কুলে যাচ্ছে, সেখানে তার বন্ধু বান্ধব হচ্ছে, কিংবা এলাকায় পাড়া প্রতিবেশীর সাথে মিশছে। তাকে ওই প্রপার এডুকেশনটা দেওয়া প্রয়োজন, যে কোন ধরনের মানুষের সাথে সে মিশবে। এই এডুকেশনটা বাড়ি থেকে শুরু হওয়া, তাকে প্রপার নলেজ দেওয়া যে যে মানুষগুলোর মধ্যে তুমি দেখবে যে সে মানুষটি মিথ্যে কথা অনেক বলে, সেই মানুষটি তুমি যা শিখেছো, তোমাকে তো আমরা একটা স্ট্যান্ডার্ড শেখানোর চেষ্টা করেছি, সেই মোরাল এডুকেশন, তার তোমার মোরাল এডুকেশনের সঙ্গে যার ম্যাচ করবে না সেই মানুষটার থেকে একটু দূরে থাকার চেষ্টা করা। অনেকেই হয়তো তোমাকে এই যে মাদকের বিষয়টা আগে থেকে তার সাথে শেয়ার করা, যে এরকম অনেক ব্যাপার আছে, যেমন সিগারেট স্মোকিং, এটা যেমন বাড়িতে অনেক বাবারাই হয়তো করেন, অনেক মায়েরাও এখন করেন, তো সেই জায়গাগুলোতে তাদেরও সচেতন হওয়া প্রয়োজন, যে তারা নিজেরাই যখন এটা করছেন তখন কিন্তু সন্তান দেখেই বড় হচ্ছে যে বাবা মা করছে, তার মানে দিস ইজ অ্যালাউড, আমিও তো করতে পারি, তো আমার বন্ধু যদি আমাকে এটা করতে সাধে তাহলে আমি সেটা অবশ্যই নিতে পারি, ইটস অল রাইট। তো সেই জায়গাগুলোতে নিজেরা সচেতন হয়ে যাওয়া, যে নিজেরাও এই সমস্ত অভ্যাসগুলো থেকে নিজেদেরকে দূরে রাখবো, এবং সন্তানদেরকে এগুলো সম্পর্কে আগে থেকে নলেজ দেব, যে এই জিনিসগুলো কিন্তু তোমার সামনে আসবে, যদি আসে তুমি কিন্তু আমার সাথে শেয়ার করো। ওই জায়গাটা ওপেন রাখা, তাহলে সন্তান আসলেই শেয়ার করবে। করো না বিধি নিষেধ দিয়ে দেওয়া, সেটা কিন্তু কাজ করে না। কিন্তু তাকে যদি বলা হয় যে এরকম যদি আসে, সেটা কিন্তু একটু প্রশ্নবিদ্ধ, ওটা কিন্তু আসলে ঠিক নয়, তো তুমি আমার সাথে একটু আলোচনা করো, আমি আছি তোমার পাশে, আমি কিন্তু তোমাকে একটা ভালো বুদ্ধি দিতে পারবো। মানে আসলে বন্ধুত্বটা যদি থাকে পরিবারের মধ্যে, আমার মনে হয় না আর কোনো সমস্যা হতে পারে, কারণ যাই কিছু করি না কেন আমি এসে পরিবারের কাছে আমি কনফেস করতে পারছি, যে তারা আসলে নন জাজমেন্টাল ওয়েতে আমার কথাগুলো শুনবে এবং বোঝার চেষ্টা করবে। বাবা মা এবং ছেলে মেয়ের মধ্যে এই বন্ধুত্বটা যতটুকু জরুরি, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই বন্ধুত্বটা ততটাই জরুরি, কিন্তু বর্তমান সময়ে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কি সেই বন্ধুত্বটা গড়ে উঠছে? অনেক ক্ষেত্রেই আসলে উঠছে না, সেটা খুবই দুর্ভাগ্যজনক। এই যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক বা পার্টনারের সাথে সম্পর্ক, এই সম্পর্কটার সত্যি কোনো মানে এই সম্পর্কটার যে মধুর দিকগুলো, সেগুলোর কিন্তু সত্যি শেষ নেই, বলে শেষ করা যাবে না।
এবার সেই সম্পর্কে যদি তিক্ততা বেশি থাকে তাহলে কিন্তু ওই মধুর দিকগুলো আর উপভোগ করা যায় না। এটা অবশ্যই ঠিক যে অনেক সময়ই তিক্ততা থাকবে, সেটাকে আবার রিডিউস করার চেষ্টা করা প্রয়োজন। শুধু মধুর উপরে তো সম্পর্ক হয় না, সেখানে কখনো ভালো খারাপ সবকিছু ভালো খারাপ মিলেই থাকবে, টক মিষ্টি মিলেই হচ্ছে সম্পর্ক হয়, এবং সেটাই আসলে মানে মজাটা অ্যাকচুয়ালি সেখানে। কিন্তু টকটা যদি অনেক বেশি টক হয়ে যায় কিংবা খুব বেশি ঝাল হয়ে যায়, সেই জায়গাটাতে আমি কতটুকু মিষ্টিটা দেব সেটা কিন্তু একটু চিন্তা করতে হবে। ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট, ব্যালেন্স খুব ইম্পর্টেন্ট। এটা মনে রাখাটা খুব প্রয়োজন যে আসলে স্বামী স্ত্রীর ভেতরে যদি তিক্ততার জায়গা অনেক বেড়ে যায় বা কিছু তিক্ততা তৈরি হচ্ছে যেটা রিজলভ হচ্ছে না, সেই জায়গাটাতে সবারই সচেতন হওয়া প্রয়োজন, এবং সচেতন হয়ে কারো না কারো সাহায্যের জন্য কিন্তু তারা শরণাপন্ন হতে পারে। অবশ্যই। এখন যেমন পরিবারগুলো আর আগের মতো নেই, পরিবারগুলো এখন ছোট হয়ে গেছে অনেক, শুধু স্বামী স্ত্রী মিলে পরিবার হচ্ছে, তারা হয়তো আলোচনা করার জন্য কাছের কাউকে ওভাবে পাচ্ছেন না। আগে যেটা হতো যে জয়েন্ট ফ্যামিলিতে থাকা হতো, কোনো স্বামী স্ত্রীর ভিতরে কিছু হলে হয়তো মুরব্বী কেউ আছেন বাড়িতে, তিনি হয়তো আলাদা করে ডেকে একটা কোনো এডুকেশন দিচ্ছেন, সর্ট আউট করার চেষ্টা করছেন। তো সেই জায়গাগুলো যেমন আগে ছিল, এখন কিন্তু বিষয়টা একটু ডিফারেন্ট হয়ে গেছে। তো সেইখানটাতে হয়তো কাছের মানুষদেরকে আমরা এরকমভাবে তাদের কাছ থেকে এডুকেশন পাওয়া, সেটা হয়তো হচ্ছে না। তো এখনকার জন্য অনেক প্রফেশনালস আছে, তো এরকম কোনো তিক্ততার জায়গা যদি ভেতরে বটল আপ হতে থাকে, সেটা শুরুতেই আসলে রিজলভ করার জন্য সম্পর্কে যখন টানাপোড়েন চলে আসে, তখন দেখা যাচ্ছে এক পক্ষ হয়তো যেতে চাচ্ছে সাইকোলজিস্টের কাছে কিংবা সাইকিয়াট্রিস্টের কাছে, আর এক পক্ষ হয়তো রাজি হচ্ছে না। সেক্ষেত্রে দুজনকে ছাড়া, কারণ এটা যেহেতু একটা টিম ওয়ার্ক, দুজনকে ছাড়া তো সেটা সম্ভব না। সেটাই, এটা খুব একটা আসলে হতাশাজনক দিক। দুজনেরই উদ্যোগী হওয়া প্রয়োজন, কারণ সম্পর্কটা দুজনের। সে জায়গাটাতে মোটিভেট করার চেষ্টা করা আসলে প্রয়োজন হবে। যদি এমন হয় যে যিনি মোটিভেটেড আছেন, এমন ইনফ্লুয়েন্সিয়াল কাউকে তিনি যদি পরিবারে পান যে তার পার্টনারকে একটু মোটিভেট করতে পারে, তার হেল্প নেওয়া যেতে পারে, কারণ দুজন ছাড়া আসলেই সলভ হয় না। আর একান্তই যদি সম্ভব না হয়, তাহলেও অ্যাটলিস্ট নিজের সাহায্যের জন্য তিনি সাহায্য সিক করতে পারেন। যে কন্ডিশনটা আছে ফ্যামিলিতে, যেটা বিরাজ করছে, সেই কন্ডিশনটা হয়তো খুব বৈরী, কিন্তু তার মধ্যে থেকে উনি নিজে কিভাবে কোপ করতে চান, সেই জায়গাটা নিয়ে কথা বলা যেতে পারে, তিনি আসলে চাইছেন কিনা। এমন যদি হয় যে সম্পর্কটা এতটাই তিক্ত হয়ে গেছে যে সেটা আসলে কেউ কন্টিনিউ করতেই পারছে না, সেই জায়গাটাতে কিন্তু ডিসকন্টিনিউ করাটাও ভালো। একটা সম্পর্ক তৈরি হয়েছে বলে সেটা কোনোদিন ভাঙবে না, এটাও এইভাবে আটকে বসে থাকারও কোনো প্রয়োজন নেই। অনেক সময় তো হতেই পারে যে সেই সম্পর্কটা ভেঙে যাওয়াটাই বরং একটা গ্রোথ। সম্পর্ক আসলে একজনের সাথে হোক বা দুজনের সাথে হোক, পরিবার হোক, পুরোটা একটা টিমের মতন করে ভাবতে পারাটা খুব কঠিন। কিন্তু তারপরও যদি আমরা একবার ভাবতে পারি যে পরিবার মানেই একটা টিম এবং আমরা একই টিমের মানুষ, তাহলে হয়তো অনেক সমস্যার সমাধান হয়ে যায়। মাদকের মতন এত ক্ষতিকর জিনিসটা পরিবারকে হয়তো গ্রাস করতে পারে না। ভীষণ ভীষণ ভালো থাকবেন। অনেক ভালো লাগলো আজকে আমাদের আয়োজনে এসেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, মাদক আমাদের কারোরই কাম্য নয়, অথচ প্রতিটি পরিবারে কেউ না কেউ মাদকের সাথে যুক্ত। যে সিগারেট বিক্রয় করছে সে যেমন মাদকের সাথে যুক্ত, ঠিক তেমনি যে লুকিয়ে বা প্রকাশ্যে সিগারেট খাচ্ছে সেও মাদকের সাথে যুক্ত। সিগারেট অনেকেই ছাড়তে চায়, কিন্তু ইচ্ছার শক্তি না থাকায় পারেন না। একবার মন থেকে সিদ্ধান্ত গ্রহণ করে চেষ্টা করে দেখুন, সিগারেট ছাড়তে পারবেন। আর তাতে আপনার পরিবার অনেক বড় ক্ষতির হাত থেকেও রক্ষা পাবে। আপনার সন্তান বা পরিবারের অন্য সদস্যরা খুশি হবে। আর যদি আপনার সিগারেট না খাওয়াতে সন্তান, পরিবার, পরিজন খুশি হয়, সুখী হয়, তাহলে কেন আপনি সেটা করবেন না? এই খুশি, এই সুখ টাকা দিয়ে কিনতে পারবেন না। তাই আসুন ধূমপান মুক্ত থাকি, মাদক মুক্ত থাকি। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনে কথা অনুষ্ঠান থেকে। আল্লাহ হাফেজ।